আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জাফর ইকবালের লেখা মহাজাগতিক কিউরেটের গল্পটি পড়ছিলাম। এটি কিন্তু দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে হরিণ পর্যন্ত আসছিলাম। তারা হরিণকে কিন্তু নেয় না, কারণ হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী এবং হরিণ হচ্ছে সব সময় খেতে থাকে, সেজন্য কিন্তু তারা হরিণকে নেয় না। এখন হচ্ছে তাদের নেক্সট প্রাণীটা আমরা কি দেখি। আমার একটা জিনিস মনে হচ্ছে। আরেকজন বলতেছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণীর কথা বলছো? মানুষ। মানুষ? হ্যাঁ, দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছ। তাহলে তাদের নেক্সট প্রাণী হিসেবে কোনটি থাকে? তাদের নেক্সট প্রাণী হিসেবে কিন্তু ওই প্রাণীটি থাকে যেটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এই পৃথিবীতে। সেটি কি? সেটি হচ্ছে আমরা, অর্থাৎ আমরা মানুষ। তারা কিন্তু এবার যাচাই করবে মানুষকে। তারা মানুষকে কি হিসেবে কি করে আইডেন্টিফাই করে? তারা দেখে মানুষ হচ্ছে একটি সমাজবদ্ধ প্রাণী, তারা সোশিয়ালিস্টিক প্রাণী, তারা কিন্তু সমাজে বসবাস করে। তারপর হচ্ছে তাদের মধ্যে কেউ হচ্ছে শ্রমিক, কেউ সৈনিক, কেউ হচ্ছে বুদ্ধিজীবী। আরেকজন বলতেছে ঠিকই বলেছ। এখানে কিন্তু এটি কিন্তু একটি ব্যঙ্গাত্মক গল্প। এখানে কিন্তু যে বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করেছে, এই বুদ্ধিজীবী শব্দটা কিন্তু এই আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ব্যবহার করেছে। কারণ আমাদের যে বুদ্ধিজীবীদের অবস্থান, এই বুদ্ধিজীবীদের অবস্থান কিন্তু আমাদের দেশে খুবই বিতর্কিত। আমার কাছে এই বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে শুধু কি করা, টকশো করা এবং মিনিংলেস এবং অর্থাৎ বেমানান কোনো কিছু, যার কোনো ফল নাই, এরকম কোনো কিছু কি করা, সবসময় বক বক করা। সেজন্য কিন্তু এই বুদ্ধিজীবী শব্দটা এখানে উল্লেখ করেছেন, কারণ তিনি বুঝতে পারছেন আমাদের যে বুদ্ধিজীবীদের অবস্থান, এই বুদ্ধিজীবীদের অবস্থান কিন্তু খুবই বিতর্কিত এবং খুবই শোচনীয়। সেজন্য কিন্তু এখানে বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করেছেন, কারণ এর পর্বে গিয়ে কিন্তু এই মানুষকে আবার তিনি ব্যঙ্গ করবেন। তাহলে তারা মানুষের মধ্যে কি কি দেখতে পায়? মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণী। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। সেটা হচ্ছে কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। এটি কোন গল্পে কি বলা হয়েছে? মানুষ সম্পর্কে বলা হয়েছে, মহাজাগতিক কিউরেটর বলা হয়েছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তারপর বলছে, এই দেখো, এরা শহর, বন্দর, নগর তৈরি করেছে। এরা কি তৈরি করেছে? শহর তৈরি করেছে, বন্দর তৈরি করেছে, নগর তৈরি করেছে। নগর কি? নগর হচ্ছে সমুদ্র বা নদীর তীর, যেখানে বিভিন্ন নৌযান থেকে বিভিন্ন মালামাল খালাস করা হয়, সেটা কিন্তু বন্দর। শহর তো আমরা চিনি। বন্দর হচ্ছে কোনটি? সমুদ্র বা নদীর তীর, যেখানে নৌযান থেকে বিভিন্ন জিনিস কি করা হয়, বিশেষ করে বৈদেশিক পণ্য কি করা হয়, খালাস করা হয়, সেটা কিন্তু বন্দর। তাহলে বলা হচ্ছে, এই দেখো, এরা শহর, বন্দর, নগর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো, এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। তাহলে মানুষ কি করছে? চাষাবাদ করছে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করছে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছ। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, কি, তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ করে যাচ্ছে, দেখেছো? গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে যাচ্ছে, দেখেছো? এসবও কি মানুষে করছে? হ্যাঁ, কি আশ্চর্য। তাহলে তারা কিন্তু প্রাণী হিসেবে সমাজবদ্ধ প্রাণী খুঁজছিল। সমাজবদ্ধ প্রাণী হিসেবে মানুষকে দেখতে পায় এবং মানুষের মধ্যে কিন্তু অনেকগুলো গুণ পায়। মানুষরা হচ্ছে সৈনিক, শ্রমিক। তারা একে অপরের কাজে কি আছে, এগিয়ে আসে। তারা সভ্যতা গঠন করছে, তারা নগর তৈরি করছে, তারা বন্দর তৈরি করছে। তারা কিন্তু একে অপরকে সহযোগিতা করে। এসব কিন্তু মানুষের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে। কিন্তু তাদের কোনো তাদের কিন্তু এই মানুষটিও কি হয় না, পছন্দ হয় না। কেন? এই মানুষটি কেন পছন্দ হয় না সেটা বলতেছে, তুমি কি বিশ্বাস করো এই মানুষটি শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে দেখাও, দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ। তাহলে আমরা কিন্তু
এই পৃথিবীটাকে দূষণ করছি। আমরা যদিও মানুষ হিসেবে শ্রেষ্ঠ, আমরা প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী, কিন্তু এই পৃথিবীর যে ধ্বংস, আত্মঘাতী এবং বিধ্বংসী যে ধ্বংসগুলো চালাচ্ছি, সেগুলো কিন্তু আমরা মানুষই করতেছি। আমরা মানুষই কিন্তু পানি দূষণ করতেছি, বায়ু দূষণ করতেছি, আমরা কিন্তু সবগুলো দূষণ করতেছি, আমরা কিন্তু শব্দ দূষণ করতেছি, আমরা কিন্তু এই পৃথিবীর ওজোন স্তর ধ্বংস করতেছি। ওজোন স্তরটা কি? ওজোন স্তর বোঝার আগে আমাদেরকে ওজনটা বুঝতে হবে। ওজনটা হচ্ছে অক্সিজেনের একটা গ্রুপ বা অক্সিজেনের একটা ভিন্ন রূপ, যেটা 3টি অক্সিজেন নিয়ে গঠিত, যেটাকে O3 বলা হয়। তাহলে এই O3 বা ওজন বা অক্সিজেন নিয়ে গঠিত একটা স্তর, যেটা বায়ুমণ্ডল থেকে 10 থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। আমরা জানি এই বায়ুমণ্ডলের উপরে কিন্তু অনেকগুলো স্তর আছে। আমাদের এই বায়ুমণ্ডলের উপরে একটা স্তর হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরটা কি দিয়ে তৈরি? ওজোন দিয়ে তৈরি। এটার কাজ কি? এই ওজোন স্তরের কাজ হচ্ছে এই সূর্য থেকে যে অতি বেগুনি, সূর্য থেকে যে অতি বেগুনি এবং আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, যেগুলি খুবই বিষাক্তক এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমাদের প্রাণের জন্য ক্ষতিকর, এগুলোকে কিন্তু বাধাপ্রাপ্ত করে, এগুলো আসতে দেয় না। অর্থাৎ ক্ষতিকর রশ্মিগুলো বা ক্ষতিকর রেগুলো আমাদের পৃথিবীতে আসতে চাচ্ছে, কিন্তু এই ওজোন স্তরটা কি করতেছে? বাধাপ্রাপ্ত করতেছে। কিন্তু আমরা বায়ু দূষণ করে, আমরা শব্দ দূষণ করে, কিন্তু এই বায়ুমণ্ডলকে দূষণ করে কিন্তু ওই ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয় করে ফেলতেছি। ওই ওজোন স্তরটা আস্তে আস্তে কী করে ফেলতেছি? নষ্ট করে ফেলতেছি। সেজন্য বলতেছে এই প্রাণীটি কি আসলে কি করা যায়? শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নেওয়া যায়, যেটি যেটি তার জন্য তাকে নিজেকে কি করে ফেলতেছে? ধ্বংস করে ফেলতেছে। এটা কি নেওয়া যায়? তারা গাছপালা কেটে ফেলতেছে, তারা হানাহানি করতেছে, মারামারি করতেছে, তাদের মধ্যে ভালো গুণ থাকা সত্ত্বেও কিন্তু তারা এসব অপকর্ম করে যাচ্ছে। তাদের কি শ্রেষ্ঠ প্রাণী বলা যায়? সেটা কিন্তু তারা প্রশ্ন করতেছে, বিচার বিবেচনা করতেছে। দেখো বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কি? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস বা মেটেরিয়াল। আমরা জানি আমাদের এই পৃথিবীতে কিন্তু 118টি মিনি এলিমেন্ট, 118 মতো কি বলা হয় এলিমেন্টস বা পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে কিন্তু 86 থেকে যে নিচেরগুলো আছে পর্যায় সারণীতে, 86 থেকে কিন্তু যে নিচেরগুলো আছে সেগুলো কিন্তু রেডিওঅ্যাক্টিভ হিসেবে চিহ্নিত করা হয়, যেগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বের হয়, যেগুলিতে আলফা গামা রশ্মি, এক্সরে রশ্মি ব্যবহৃত হয়, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য এবং বিভিন্ন প্রাণীর জন্য ক্ষতিকর। যেমন ইউরেনিয়াম, তুরিয়াম, তারপরে আইনস্টাইনিয়াম, এরকম যেগুলো আছে, যে তারপর রেডন বলতে পারো, সবগুলো কিন্তু তেজস্ক্রিয় পদার্থ, যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে। এগুলো কিন্তু আমরা মানুষরা কি করতেছি? সৃষ্টি করতেছি। আমরা মানুষরা কিন্তু এগুলো জ্বালাচ্ছি এবং পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি। তারপর হচ্ছে এসবই কি মানুষ করছে? হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী, এরা একে অপরের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে। এরা হিরোশিমা নাগাসাকিতে কিন্তু পারমাণবিক নিউক্লিয়ার বোমা ফেলাচ্ছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে। আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি। আমরা মানুষ, কিন্তু আমরা একে অপরকে কী করে ফেলছি? গুলি করে, মিসাইল ছুটে কিন্তু ধ্বংস করে ফেলতেছি। প্রকৃতিকে এরা দূষিত করে ফেলতেছ। তাহলে আরেকজন প্রাণী বলতেছে, ঠিকই বলেছ। প্রাণী দুটি বেশি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো। তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেওয়া ঠিক হবে না, এরা মাত্র 2 বিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে। তাহলে মানুষ কত বছর আগে জন্ম নিয়েছে? মানুষ হচ্ছে 2 বিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে। 2 বিলিয়ন বা বিলিয়ন শব্দ 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে। বিলিয়ন নয়, সরি, বিলিয়ন নয়, মিলিয়ন বছর আগে। মিলিয়ন শব্দটি আমাদের বাংলার মধ্যে যে নিযুত আছে, এই নিযুতের সাথে তুলনা করা যায়, বা সায়েন্টিফিকভাবে 10⁻6 বলা যায়। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, বা 1 বিলিয়নের 10 ভাগের 1 ভাগ। তাহলে 2 মিলিয়ন অর্থ কি? 2 মিলিয়ন অর্থ হচ্ছে 20 লাখ। তাহলে আমাদের জন্ম হয়েছে এই পৃথিবীতে কত বছর হলো? আমাদের জন্ম হয়েছে এই পৃথিবীতে হচ্ছে 20 লাখ বছর। আমাদের জন্ম হয়েছে এই পৃথিবীতে 20 লাখ বছর। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝে শুধু যে নিজেদের বিপন্ন করেছে তাই নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলছে। অবশ্যই আমরা কিন্তু এই যে বায়ু দূষণ, তারপরে তেজস্ক্রিয় বোমা, তারপরে হচ্ছে নিউক্লিয়ার বোমা এবং ওজোন স্তর ধ্বংস করে, সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পৃথিবীটাকেই নষ্ট করে ফেলতেছি।
তারপর বলা হচ্ছে দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরদের দায়িত্ব দিয়েছে আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছাধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই পারি না। তাহলে মানুষকে কেন নিচ্ছে না? মানুষকে নিচ্ছে না, তারা স্বেচ্ছাধ্বংসকারী। তাহলে কিউরেটরদের মানুষকে না নেওয়ার উদ্দেশ্য কি, বা মানুষকে না নেওয়ার রিজন কি? সেটা হচ্ছে আমরা স্বেচ্ছাধ্বংসকারী, আমাদেরকে আমরাই ধ্বংস করতেছি, আমরা আত্মঘাতী, সেজন্য কিন্তু আমাদেরকে নিচ্ছে না। তাহলে আমাদেরকে কেন নিচ্ছে না? আমরা হচ্ছে আত্মঘাতী এবং অপরিণামদর্শী, সেজন্য কিন্তু আমরা নিচ্ছি না। আমাদের কিন্তু সভ্যতা, তারপর হচ্ছে আমাদের সমাজবদ্ধ হওয়া, আত্মত্যাগী হওয়ার বিশেষগুলো গুণগুলো আছে, কিন্তু আমরা আত্মঘাতী বা স্বেচ্ছাধ্বংসকারী এবং অপরিণামদর্শী, সেজন্য কিন্তু আমাদেরকে কিউরেটররা নিচ্ছে না। এর মাধ্যমে কিন্তু লেখক একটা মেসেজ দিতে চাচ্ছেন, যেটি আমাদের যে অপকর্মগুলো করতেছি সেগুলো না করার জন্য কিন্তু একটা মেসেজ দিচ্ছেন। আসলে কিন্তু এই গল্পের উদ্দেশ্য সেটাই। তাহলে এবার তারা কোন প্রাণীটি বেছে নেবে? মানুষ কেউ নিচ্ছে না, যেটি সর্বশ্রেষ্ঠ প্রাণী। তাহলে কোন প্রাণীটিকে নেবে সেটা বলতেছে। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটির আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক। তাহলে তারা একটা প্রাণী খুঁজে পেয়েছে যেটা তাদের মিউজিয়ামে নিয়ে যাবে। এরা দলবদ্ধ থাকে, তারা সামাজিক, দলবদ্ধ থাকে। এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদের ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। কি সুশৃঙ্খল দেখেছ? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কোনো কাজ করবে আগে থেকে ঠিক করে রাখে, কোনো রকম অভিযোগ নেই যে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমে রাখে, আর বিপদে কোনো দিশাহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। তাহলে তারা কি পাচ্ছে? তারা কিন্তু তাদের গ্রহে নেওয়ার জন্য, তাদের মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রাণী পেয়ে নিয়েছে। সেই প্রাণীটি কি? সেই প্রাণীটি হচ্ছে পিঁপড়া। সেই প্রাণীটি কি? আঁট বা পিঁপড়া। তাহলে সেই প্রাণীটিকে কেন নিচ্ছে? সেই প্রাণী হচ্ছে সামাজিক প্রাণী। তাহলে তারা আমাদের মানুষের মতো পিঁপড়াও কিন্তু সামাজিক প্রাণী। এরা দল বেঁধে থাকে। অবশ্যই তারা কিন্তু, আমরা কিন্তু যেখানে পিঁপড়া দেখি, একটা পিঁপড়া দেখি না, সেখানে কিন্তু অনেকগুলো পিঁপড়া দেখি। তারপর হচ্ছে এদের মধ্যে শ্রমিক আছে, এদের মধ্যে সৈনিক আছে, আমরা জানি এদের মধ্যে রানীও আছে। বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে, তারা কিন্তু বংশ বিস্তার করে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। তারা প্রাণী হিসেবে একদম ছোট, কিন্তু তারা বালির উপর বা বিভিন্ন ধুলাবালির উপর কিন্তু এত বড় বড় বাসা তৈরি করে, যা তাদের আকার আসে কিন্তু অনেক বড়। সেজন্য বলতেছে কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। তারপরে তারা কিন্তু চাষাবাদও করতে পারে। চাষাবাদ করে বলতে পারে, চাষাবাদ কেমন করে? তারা কিন্তু যে পাতা আছে, ওই পাতাগুলো কেটে কেটে কিন্তু তাদের বাসায় নিয়ে যায়, তাদের যে ঘর থাকে ঘরে নিয়ে যায়, এবং ঘর থেকে কিন্তু এই পাতাগুলোকে থেকে কিন্তু ছত্রাক উৎপন্ন হয়, ফাঙ্গি উৎপন্ন হয়, এবং এই ফাঙ্গিগুলো তাদের যে লার্ভা আছে, ছোটো ছোটো যে তাদের পিঁপড়া আছে, ছোটো পিঁপড়া বা বাচ্চা পিঁপড়া আছে, ওদের জন্য কিন্তু খাদ্য তৈরি করে। তাহলে তারা চাষাবাদও করছে। তোমরা অবশ্যই চাষাবাদের নিয়মটা বুঝতে পারো। তারা তাহলে চাষাবাদ করতেছে, তাদের কি করতেছে? সুশৃঙ্খল। তারা কিন্তু যেখানে দেখবে পিঁপড়া কিন্তু এক সময় লাইন ধরে হাঁটে, তারা কিন্তু সুশৃঙ্খল, পরিশ্রমী। কিভাবে? তারা কিন্তু প্রাণী হিসেবে একদম ছোট, কিন্তু তাদের ওজনের 10 গুণ বেশি সময় কি, তাদের যে আকার বা তাদের ওজনের কিন্তু 10 গুণ বেশি তারা কি নিতে পারে, 10 গুণ বেশি তারা জিনিস অনায়াসে নিতে পারে। আমরা দেখি পিঁপড়া কিন্তু একটি ছোট পিঁপড়া, কিন্তু তারা একটা মুড়ি, আমরা যে মুড়ি খাই, মুড়ি কিন্তু তারা নিয়ে যেতে পারে, একটা বড় বড় খাদ্যের কণা কিন্তু তারা নিয়ে যেতে পারে, যেটি তাদের শরীর থেকে 10 গুণ বড়। এটি কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পিঁপড়ারা তাদের শরীরে কত গুণ বড় জিনিস নিতে পারে? সেটা হচ্ছে 10 গুণ বড় জিনিস অনায়াসে বা স্বতঃস্ফূর্তভাবে কোনো কি ছাড়া, কোনো কষ্ট ছাড়া কিন্তু নিয়ে যেতে পারে। তারা ঝগড়া বিবাদ করে না, তারা কিন্তু খুবই সুবিবেচক,
তারা কিন্তু খুবই সুবিবেচক, কারণ তাদেরকে বর্ষাকালে তারা খাদ্য পাবে না জেনে, বর্ষাকালে তাদের খাদ্য পাবে না জেনে কিন্তু তারা খাদ্য মজুত রাখে, খাদ্য জমে রাখে, তাহলে তারা খুবই সুবিবেচক, তাই তাদেরকে কিন্তু নেওয়া যায়। এগুলোই শুধু কারণ নয়, আরও কিন্তু অনেকগুলো কারণ। সেটা হচ্ছে মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা সেই ডাইনোসর যুগ থেকে বেঁচে আছে। তাহলে এই পিঁপড়াগুলো কখন থেকে বেঁচে আছে? পিঁপড়াগুলো কিন্তু ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। আমরা ডাইনোসরের যুগটা কি? ডাইনোসরের যুগটা হচ্ছে প্রাগৈতিহাসিক একটা যুগ, অর্থাৎ আমাদের যে ইতিহাসের যে আগরটা যুগ ছিল, প্রাগৈতিহাসিক ইতিহাস, ওই ইতিহাস থেকে কিন্তু এই ডাইনোসরটা আছে আমাদের কাছে। ডাইনোসর হচ্ছে একটা মেরুদণ্ডী প্রাণী। ধারণা করা হয় এই পৃথিবীতে কিন্তু 16 কোটি বছর এর রাজত্ব করেছে ডাইনোসররা, 16 কোটি বছর এরা রাজত্ব করেছে। এবং আমাদের এই বর্তমান সময়ের 6 কোটি বছর পূর্বে, আমাদের বর্তমান সময়ের 6 কোটি বছর পূর্বে কিন্তু এই ডাইনোসরগুলো একটা মহাবিপর্যয় বা একটা প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে এরা ধ্বংস হয়ে যায়। ডাইনোসরগুলো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, কিন্তু ধারণা করা হয় এদের বংশধর হিসেবে কিন্তু যে আমরা পাখিগুলো আছে, পাখিগুলো কিন্তু এখনও আছে। এবং এই ডাইনোসর যুগের প্রাণী কিন্তু এই পিঁপড়াগুলো। অথচ মানুষের বয়স কত? মানুষের বয়স হচ্ছে 2 মিলিয়ন বছর, কিন্তু এর অনেক আগে থেকে এই পিঁপড়াগুলো আছে, যারা পৃথিবীকে একদম কি করতেছে না, একদম কোনো ধ্বংস করতেছে না, বরঞ্চ তাদের মধ্যে কিন্তু আরও ভালো ভালো গুণ আছে। তারা কিন্তু সুবিবেচক, পরোপকারী, সামাজিক, সুশৃঙ্খল, পরিশ্রমী এবং দলবদ্ধ, এসব কিন্তু তাদের গুণ আছে। সেজন্য কিন্তু তারা এটাকে বেছে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি, আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে, পৃথিবীতে একসময় এরা নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়াটা সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণীটি সংগ্রহ করেছে। তাহলে কিউরেটররা কোন প্রাণীটি বেছে নেয়? সেটা হচ্ছে পিঁপড়া। এবং কারণ কি? কারণ হচ্ছে তারা সুবিবেচক, তারা পরিশ্রমী, তারা হচ্ছে একে অপরের প্রতি হেল্পফুল, এবং তারা কিন্তু কর্মঠ, সামাজিক, দলবদ্ধ, সুশৃঙ্খল এবং পরিশ্রমী। সেজন্য কিন্তু তারা পিঁপড়াকে নিয়ে নেয় এবং মানুষকে তারা নেয় না। এর মাধ্যমে কিন্তু লেখক একটি মানুষকে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, কিন্তু আমরাই পৃথিবীকে কী করতেছি? ধ্বংস করতেছি। অথচ পিঁপড়া একটি ছোটোখাটো প্রাণী, সেটা কিন্তু অনেক অনেক বছর ধরে পৃথিবীতে টিকে আছে, কিন্তু পৃথিবীকে একদম কী করতেছে না, পৃথিবীর জন্য কোনো ক্ষতি বয়ে আনছে না। কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব সত্ত্বে কিন্তু আমরা পৃথিবীর ধ্বংস করার কারণ কিন্তু আমরা হয়ে আসছি। সেজন্য তিনি একটি ছোট প্রাণীর সাথে ব্যঙ্গ করে আমাদের মানুষকে না, মানুষের কর্মকে কি করেছেন? উপস্থাপন করার চেষ্টা করেছেন। আসলে তিনি এখানের মধ্যে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এটা বুঝবো না যে তিনি মানুষকে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন, বরঞ্চ যে মানুষের যে অপকর্মগুলো আছে, মানুষের যে আত্মঘাতী বা আত্মবিনাশী কর্মগুলো আছে, সেগুলোকে কিন্তু তিনি কি করার চেষ্টা করেছেন? ব্যঙ্গ করার চেষ্টা করেছেন। এবং এই ব্যঙ্গের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন। তাহলে এই গল্পটির সারমর্ম কী হতে পারে? এই গল্পটির নাম হচ্ছে মহাজাগতিক কিউরেটর, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। এবং এই গল্পের মধ্যে কি দেখতে পাই? দুজন মহাজাগতিক কিউরেটর তাদের গ্রহ থেকে আমাদের পৃথিবীতে আসে, এবং পৃথিবীতে এসে তারা সর্বোচ্চ বুদ্ধিমান এবং সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খোঁজার চেষ্টা করে। একে একে কিন্তু তারা ব্যাকটেরিয়া ভাইরাস, হাতি, তারপর এরকম সাপ, হরিণ, পাখি, মানুষ, বাঘ সবগুলো কিন্তু যাচাই বাছাই করার চেষ্টা করে। সর্বশেষ কিন্তু তারা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে এই পিঁপড়াকেই নিয়ে যায়। এটি কিন্তু পুরো গল্পের সারমর্ম। এর মধ্যে আমরা শিক্ষা পাই অপকর্মগুলো ছাড়ার, এবং আত্মঘাতী যে আমরা কাজগুলো করতেছি এগুলো ছেড়ে দেওয়ার শিক্ষা পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বা আমাকে ব্যক্তিগতভাবে ফেসবুকে জানাবে। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।